সবুজ শ্যামল আর ভালোবাসার চাদরে মোড়া এই জনপদের নাম মদিনাঘর চর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চরের মানুষের দুঃখের শেষ নেই। অভাবে জর্জরিত এই মদিনাঘর চরের মানুষ। চরটি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত। অবস্থানের দিক দিয়ে জাফরগঞ্জের ঠিক পশ্চিম পাশে এই চরের অবস্থান। শান্তি নাই বাঁচতে, অশান্তি, অশান্তির কোনো শেষ নাই। ভেঙে গেছে মানুষ অসহায়, চলে গেছে আমরা এটা। আমাকে না বলতে কিচ্ছু নাই, আমাকে কিছুই নাই স্যার ছাড়া। আমাকে এই যে একটু পান খাম হেঁটে রাতে নাকি এখন আমরা এখানে নতুন আসছি, নতুন আলোকদিয়া চরে ছিলাম, আলোকদিয়া চরে ভাঙ্গে নতুন আইসে চরের এলাকায় এসে আমরা আশ্রয় নিছি। আমার ঠেলে আছে তার শীত করে বাঁচতে আমার এই কথা ক্লাসের দিন নাই আমার আমার যেভাবে দিন যায় লাগবো মাটি মুটি দেয়নি এখনো। হ্যাঁ, ঘরবাড়ি এখনো নিচে রান্নাঘর চলাবে আপনি। এটা রান্নাঘর, সইয়া পাক পুড়িয়া খাই আর কি করব। বৃষ্টি উপেক্ষা করে আমরা ছুটে চলেছি দুর্গম চরের পথে। পথে এত বৃষ্টিতে ধরল যে আমাদের ক্যামেরার লেন্স একেবারে ঝাপসা হয়ে যাচ্ছিল। তবু আমাদের ছুটে চলা দমাতে পারেনি। শুধুমাত্র আপনাদের ভালোবাসার শক্তি আমাদের সকল প্রতিকূল পরিবেশ উপেক্ষা করতে শিখিয়েছে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমার মনিটাইজ চ্যানেলটি সমস্যা হয়েছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। অনেককেই বলেছি, কিন্তু আসলে কোনো সলিউশন হয়নি। যা হোক, আমি সেই চ্যানেলের আশা একদম ছেড়ে দিয়েছি এবং আমি হাল ছেড়ে বসেছিলাম। একটা চ্যানেল এই পর্যন্ত পৌঁছানো যে কতটা কষ্টের সেটা আপনারা অবশ্যই ভালো বুঝতে পারেন। তাই তো মন খারাপ করে বসেছিলাম। আপনাদের ভালোবাসা ছিল বলেই আপনারা আবার আমাকে শুরু করতে বললেন। তাই তো আবার আশায় বুক বাঁধলাম। শুধু আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন দয়া করে। আপনাদের ভালোবাসা আছে বলেই আবার ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছি। আরিচা গিয়ে চোখে পড়ল শতবর্ষী এক বট গাছের, যার শেকড়গুলো নিচের দিকে চলে গেছে। আপনি আরিচা গেলে দেখতে পারেন বটগাছটি, হয়তো দেখে আপনার ভালো লাগবে। আরিচা ঘাট থেকে আমরা সোজা চলে আসলাম জাফরগঞ্জ বাজারে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জাফরগঞ্জের বাজারের সাথে সংলগ্ন যে ঘাটটা, সেই ঘাটে এগুলো লাগানো থাকে। আমরা এখান থেকে যাব একদম নদীর ওপার। এপার থেকে ওপারের দূরত্ব খুবই কম, মাত্র 5 মিনিট সময় লাগে। এই সময়টুকুর মধ্যে আমরা নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে থাকলাম। এত মনোমুগ্ধকর দৃশ্য আসলেই নদী ছাড়া কল্পনা করা যায় না। আমরা ওপার পৌঁছতেই ওপারে কিছু লোক অপেক্ষমান ছিল নদী পার হবার জন্য। আমরা নৌকা থেকে নামতেই তারা উঠে বসল। ওই যে দূরে হেঁটে যাচ্ছে কাকা, উনি আমাকে রাস্তা দেখিয়ে দিয়ে এসেছেন। আমি ওনার সাথেই এই নতুন চরে যাব, তাই তো ওনার পিছন পিছন হাঁটতে থাকলাম। এই যেগুলো তুই না কাশবন নাকি দেখাই হয়। এই যে ঘরগুলোর চাল এখানে নামানো রয়েছে, এগুলো দিয়ে নতুন ঘর বাঁধবে এই মদিনাঘর চরের মানুষ। এ চরের মানুষের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা নতুন ঘর বাঁধার মতো সামর্থ্যটুকু হারিয়েছে। তাই তো শূন্য ভিটায় অনেকে রাত্রি যাপন করে। তাদের দুঃখ দুর্দশা দেখলে হৃদয়টা হো হো করে কেঁদে ওঠে। মদিনাঘর চরের মানুষের বেশিরভাগই আলোকদিয়া চর থেকে তারা এসেছে। কারণ আলোকদিয়া চর আপনারা জানেন, অনেকে আলোকদিয়া চরে তাদের সম্পদ, তাদের ঘর, তাদের অনেক কিছুই হারিয়েছে। তারা সেখান থেকে কিছু উদ্ধার করতেও পারেনি। নদীর গর্ভে সব বিলীন হয়ে নিঃস্ব হয়ে এই চরে তারা এসে মাথা গোজার ঠাঁই করে নিয়েছে। এচরের মানুষের সহায় সম্বল বলতে কারো একটি ঘর যেটা এখনো তুলতে পারেনি, কারো দুটো ছাগল, কারো বা একটি গরু রয়েছে। আর এখান থেকে যে আয় হয়
সেটা দিয়েই তারা কোনোভাবে দিনরাত্রি পার করছে। আগে আলুকদার চরে, আলুকদার চরে ওই যে আপনার পিছনে যে একটা নদীর দেখা যাচ্ছে, ওই নদীর ওই পারে। এই চরে আসলেন কেন? এছাড়া আসলাম, জায়গা জমি নাই, মানে কি করে কি ভেঙে গেছে নাকি? ভাঙিয়ে গেছে, জমি টমি ভাঙিয়ে গেছে, এখন এনে আইসা আশ্রয় নিছি। এখানে কি জমি কিনছেন? এখানে বিটা বাড়ি অল্প হালকা কিনছি। কিনছেন? হ্যাঁ। কিনা এখানে কি গরু বাছুর পালতেছেন না? এখানে গরু বাছুর পালতেছি, গরু বাছুর কিনুম, আবার ছাগি বেরিয়ে আছে, এই ছাগল রাড়িয়ে দিতেছি। এই মোটামুটি ই করে খাই, কাজ কাম করে খাওয়া লাগে। মদিনা ঘর চরটি আসলে একদমই নতুন। এই চরে এক প্রতিবেশী আরেকজনকে এখনও চিনে না, কারণ তারা কেউ আছে এই সপ্তাহে এসেছে, কেউ হলো 1 মাস আগে এসে ঘর বাড়ি করেছে, তাই একে অপরের সাথে বোঝাপড়াটা এখনো হয়ে ওঠেনি। এই যে এই ঘর তো কেবল কাজ করতেছেন, দেখা যায় ঘরে এখনো মাটি। গরু পালেন নাকি? গরু পালি, 2টা গরু। কয়টা গরু আছে আপনার? 2টা গরু আছে, একটা গরু মরে গেছে। এই চরে আসলেন কেন? এনে অভাবে ফিরে আসি। আগে তো ছিলেন আলুকদার চরে, কাশিদারামপুর, ওই আলুকদের নিকটে। কাশিদারামপুর? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ছিলেন? হ্যাঁ। ওইখান থেকে এখানে আসলেন, মানে ওখানে ভেঙে গেছে? ভেঙে গেছে, ভাঙিয়ে গেছে, মানুষ অসহায়, হ্যাঁ ভেঙে গেছে, অসহায়, নদী টদীতে ভাঙিয়ে গেছে, থাকার জায়গা নাই। ঘর সব চলে গেছে আমার একটা। হ্যাঁ, ঘরও চলে গেছে? ঘরও চলে গেছে এটা, নদীর বড় একটা ভাঙিয়ে গেছে। এখানে তাহলে এই যে গরু টরু পালতেছেন নাকি? হ্যাঁ, গরু পালি তো, 2টা গরু পালি, একটা ওই যে গরু মরে গেছে। আচ্ছা, বুঝছেন না? এটা আমি আর টাকা পয়সা নাই। এই যে বাড়ি ঘর ভাঙিয়ে ভাঙছে, এই বাড়ি ঘরে এখনো তো এটা করে নাই, তারা খামখোটা নিয়ে আসছে। হ্যাঁ, এই যে খামকোটা নিয়ে এসে তো বাড়ি ভেঙে চলে আসলে তো একটা খরচ আছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছি আমরা, এখানে ঘরটা ই করা আছে, এখনো তুলতে পারে নাই। এটা বুড়িয়া মানুষের ঘর। স্বামী মরে গেছে, স্বামী মরে গেছে, না ঘরটা তুলিনের লোক নাই, তুলতে পারেন নাই। এই মেয়ের জামাইকে আপনার বাড়ি কোনটা? এইটাই না? হ্যাঁ তো ঘর তো এই বিটাই মনে হয় তুলবেন না, হ্যাঁ হ্যাঁ, এখনো তুলতে পারেন নাই। এগারো না, এগারো বিটি সরে ইতে গেছে, উপরে গেছে, মেয়ের বাড়ি গেছে। কি করবো, থাকবো কেন? এই যে থাকার জায়গা নেই। থাকার জায়গা নাই দেখে। এই যে বালি কাটলেও তো বালি দেখা যায় পার ভেঙে ভেঙে পড়ে, এই যে এই ভেঙে যদি পড়ে তাহলে তো আবার এই বাড়িতে আবার ভেঙে যাবো না। ভাঙে যাইবে কি না যাবে? বাঙালি লাগছে। ওই যে ভাঙে নাকছে, এই যে খের ফলা দিছি না চাচা, হ্যাঁ, ওই খের ফলা রহলে ভাঙে না। এই যে ই হয়, মনে করেন যে বৃষ্টি হয়, কাঁচা জায়গা ভাঙে। বাংলা একটা কথা আছে, সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আসলে এদের সমস্যা দেখে মনে হচ্ছে যে সবাই এত বেশি সমস্যায় জর্জরিত যে কোনটা রেখে কোনটা শুনবো। আমি মেয়ে, আচ্ছা, মারলে আনার মানুষ নাই দিয়ে আমরা টাইনে টেনে নিয়েছি না, ঘরের জন্য পয়সা করি নাই। আচ্ছা, এই জন্য ওই নদীতে ভাঙে গেছে, পয়সা করি। আপনার মায়ের ইটি নাই, মানে আপনার ভাইটাই নাই? ভাইটাই নাই, নদীতে পড়ে মারা গেছে। কয়জন? ডুবে একজন মরছে, একটা ভাই ছিল, আর একজন হলে মানুষ মারা গেছে। বড় বড়, মানে দুইজনই মারা গেছে। হ্যাঁ, 2জন মারা গেছে। মানে এখন আপনার মাকে দেখার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। খুবই অসহায় হয়ে গেছে। হ্যাঁ, অসহায়। এক গ্রামে বাড়ি আসছিল, নদীতে ভাঙে গেছে, এনে তো মায়ের গুছা মুছা, এনে তো ফালার দোয়া যাব না, কামলা ভরে তো দিয়ে ফেলে গ্রাম পশি ওই টাইনে টেনে আইনে দিছে না। আমারও তো নদী ভাঙ্গা, মারও নদী ভাঙ্গা, তা আমার দেয় টানে করে, মার দেয় টানে করে। হ্যাঁ, এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ওই মুরব্বীর ঘরটা না? মুরব্বী নাই, কিন্তু সে খুবই অসহায়। এই বৃদ্ধ বয়সে তার আসলে ঘর বাড়ি নাই, সে কোথায় থাকবে? এই ঘরটা যে কে তুলে দিবে সেরকম অর্থের কোনো ব্যবস্থা নাই। আর এই যে আমার একটা ঘর তুলতে পারতেছি না, এই যে এইটা না? হ্যাঁ, এই যে এই বিটা, এই বিটা। হ্যাঁ, এইটাই ঘর উঠে মনে হয় কোনো ই নাই আর। একটা গরু মরে গেছে, বুঝছেন না? একটা গরু মরে গেছে, আর একটা মেয়ে বিয়ের হয়েছে, বিয়েও দিয়ে রাখতেছি। এটা হলো বড় ঘর, তাই তো? এটা বড় ঘর।
এটা একটা বারান্দার একটা ছোট রুম আর এটা একটা বড় রুম। ফুলান টুলান থাকে বাচ্চা কাচ্চা তো এখন এক মেয়ে আছে, এক মেয়ে আছে, ছেলেরা বাইকে উঠে গেছে, চলে যার যার মতন চলে আলাদা গেছে। সেপারেট হয়ে গেছে। ও তারাও তো এইরকম অবস্থায় নইছে জায়গায় হ্যাঁ, মানে তাদের অবস্থা খুব বেশি ভালো না। না। আমার তো দেখবো সেরকম এটাই নাই, বুঝছেন না কথাটা? অর্থ সম্পদ থাকলে দেখে পারে, তারাও তো এরকম চলে কোন রকম অবস্থায়। আমরা এখানে নতুন আসছি, নতুন আলুকদা চরে ছিলাম, আলুকদা চরেতে ভাঙ্গে নতুন আইসে চরের এলাকায় এসে আমরা আশ্রয় নিছি। এই চরের নাম মদিনগর। হ্যাঁ, মদিনগর চর। এই চরে আমরা আলুকদা চরে থেকে ভাঙ্গে এসে আমরা আশ্রয় নিছি। দেখেন না, এই যে বাড়িঘর নতুন করছি, হ্যাঁ, এসে। বাড়িঘরের এই যে বাড়ি নতুন করছি, মাটি মুটি দেয়নি এখনো, এই ঘর বাড়ি হবাই উঠাইছি। এই যে মাটি মুটি দেয়নি এখনো, এই যে ভাঙচুর হয়ে গেছে, ঘর বাড়ি হবাই উঠাইছি। এটা আমার হ্যাঁ, ঘরবাড়ি এখনো নিচে মাটি, অনেক মাটি লাগবে। হ্যাঁ, মাটি দিতে গেলে অনেক মাটি লাগবে। নতুন এই যে বাড়ি ঘর করছি এসে হবাই। হুম। হ্যাঁ, এটা এলে আরেকজনের। আরেকজনের। হ্যাঁ, এটা এলে হ্যাঁ, এটা এই যে রান্নাঘর, রান্নাঘর হবাই এন্ট্রি উঠাই। রান্নাঘরে তো টাকা পয়সা নাই, কি করবো? রান্নাঘরে চুলা কই আপনার? এটা রান্নাঘর, এটা রান্নাঘর, থাকার জায়গা নাই। রান্নাঘরে তো চুলা দেখতেছি না আপনার, রান্না করেন কিভাবে? দোসলে ফুসলে কিছু নাই, নদীতে ভাসিয়ে বুঝিয়ে নিয়ে গেছে, কি করবো? আইসি আশ্রয় নিছি, আর কি করবো? রান্নাঘর এখন পর্যন্ত তুলতে পারেন নাই? না না না, খুব কষ্টে আছেন। তো রান্না করে খাচ্ছেন কিভাবে? এই খাচ্ছি, এই চুলে সইহায় পাক পিড়া খাই, আর কি করবো? টাকা পয়সা নাই, রান্না করে ওটা কেমনে? এই চরের মানুষের দুঃখ কষ্ট এবং তাদের আর্থিক অবস্থা আন্দাজ করতে চাইলে আপনারা এই ঘরের দিকে একটু তাকিয়ে দেখুন। দেখুন, ঘরটি তালাই বাঁশ, পাটখড়ি এবং কিছু ছন দিয়ে বানানো এই ঘরটি, যে ঘরের মধ্যে একটু বৃষ্টি এলেই গড়িয়ে ভেতরে পানি পড়ে। এখানেই বাস করে এই চাচা। কিশুন্দি চরে ছিলাম, তো সেটা কি ভাঙছে? সেটা ভেঙে গেছে নদীতে। ওইটা কোন ডিস্ট্রিক্টে ছিল? এটা ছিল মানিকগঞ্জ। তো ওটা ভেঙে যাওয়ার পরে এখানে আসছেন কতদিন যাবত? এখানে আসে আজ 1.5 বছর চলে। 1.5 বছর চলে। তো এখানে তো ভাঙার সম্ভাবনা নাই, কারণ এটি অনেক দূরে আছে। না, বেশি দূরে না, ভাঙতে বেশি সময় লাগবে না, 10 বছর 2-3 থাকা লাগবে। তো আপনার এটা কি আপনার ঘর? এটা আমার ঘর। এটা আপনার ঘর না? হ্যাঁ। ঘরে তো তেমন কিছু নাই। থাকে। তো এটা এসে আশ্রয়। আগে যেখানে ছিলেন তার থেকে এখানে তো সুখে আছেন নাকি? আল্লাহ পাক সুখে রাখছে, যে বাবা তেমনি কোনো সমস্যা নাই। আল্লাহ যে হালাতে হেঁটে সুখ। হ্যাঁ, আল্লাহ যেটা রাখে সেটাই তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। হিমশিম তোমরা আগে কোথায় ছিলা? অন্য চরে ছিলা? অন্য চরে ছিলা না এখানে ছিলা? অন্য চরে আছিল, অন্য চরে। তো এইখানে যে আসছো কেমন লাগতেছে? এখানে ভালো লাগতেছে? ভালো লাগতেছে না? আচ্ছা আচ্ছা, তার মানে জায়গাটাও অন্যের, বাড়ি করছেন, বছর শেষ হলে 5,000 দিতে হবে। সেটা কয় শতাংশের উপরে 5,000 দিতে হবে? 30%। তো এই 30%-এর জন্য 5,000 টাকা দিতে হবে বছরে। বেশি করে নিলে তো আমাদের এত টাকা কমতো না। এক বছরে 5,000 টাকা নিই। আমাদের তো থাকার জায়গাও না, তো কাজ করে তাহার অভাবে থাকার লাগতেছে। টাকাটা থাকলেই না আপনি লিস্টটা নিয়ে তারে পরিশোধ না করলেও তো তারা আবার থাকতে দিবে না? দিবে? তারা থাকতে দিব না, তার থাকতে তারা রাগারাগি করবো। তা এক মাসে বলে রাগারাগি করবো। হ্যাঁ, একবারে গরিব, নিজ গরিব, এর কিছু নাই। বাড়ির পথে খাইতে খায় আমাদের মতোই। বাড়ি ঘর ভাঙচুর হয়ে আইছে, ঘর বাড়ি নাই। এই চাল বান্ধে এইভাবে রয়েছে, নদীতে ভাঙ্গে মানে ইয়ের ঘর একদম দিয়া সন দিয়া বানাইছে না? সোন দিয়া ঘর বানাইছে। এই কিসের মধ্যে থাকে দেখেন, 3-4টা ছাগল আছে, ছাগল এই কিসের মধ্যে বান্ধে রাখে, ঘর বাড়ি নাই, নদীর থেকে ভাঙ্গে আসছে। অভাবে জর্জরিত এই মানুষগুলোর জীবনে হয়তো প্রতিপত্তি নেই বিলাসিতা, নেই চাকচিক্যময় জীবন উপকরণ, কিন্তু তাদের আছে নির্মল বাতাস, খোলামেলা প্রকৃতি, আছে তরতাজা সবুজ টাটকা শাকসবজির সহজলভ্যতা। আমরা চরের অনেক মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা সামর্থ্য থাকা সত্ত্বেও চরকে ছাড়তে চায় না, শুধুমাত্র খোলামেলা প্রকৃতি, ফসল ও শাকসবজি এবং গবাদি পশুপালনের সুবিধার কারণে। এই জনপদ থেকে আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দিকে যাচ্ছিলাম। আমাদের চোখে পড়ল এক বিশাল পেয়ারা বাগান,
যেখানে অনেক বড় বড় লোভনীয় পেয়ারাগুলো ধরে আছে। আমরা সেখানে মালিকপক্ষের কোনো লোকজন পাইনি, তাই তো এই বাগান সম্পর্কে কোনো তথ্য আপনাদেরকে দিতে পারলাম না। কৃষকের ঘাম ঝরানো ফল হলো এই সোনার ফসল। এই ফসল যখন বাতাসে দোল খেতে দেখে, কৃষকের হৃদয়েও তখন আনন্দের জোয়ার বয়ে যায়। এই তিল দেখে মনে হলো এবার কৃষকের ফসল ভালোই হয়েছে। শোনকে মারে বছরটা খাই আসোস কয় টাকা দিতে হয়? এই 5,000 করে বিঘা প্রতি। 1 বিঘা 5,000, তো খুব কম। কমই তো। 1 বিঘায় তো অনেক শস্য বললে অনেক শস্য হবে। শস্য 2-3টে শস্য হয়। এই তিল হবো, তিলের পরে আবার কলই হবো। আচ্ছা, কলের পরে আবার চাষ করে মনে করেন ওই যে টমেটো টুটো লাগাইবো তরকারি মরকারি। এক শস্য হইলে তো লাভ, না হইলে তো আবার খরায় তো মারি যায় ফসল। ও, বৃষ্টি হলে খুব ভালো হয় না? বৃষ্টি হইলে ভালো হয়। এমনি এই হয় না শুধু, এখন তো এই যে যেমন এই যে দেখেন এখান দিয়েই বুনছে আপনার, এটা হলো কি তিল বুনছে। তিল তো তিলের পরে আবার কি বুনতে পারবে? তিলের পরে কি পানি উঠে যাবে? এটা একটু পানি বুনি দিয়ে বুনছে, এটা হইছে। এই যে এটা পানি বুনি দেওয়ার পর নাই, এটা খরচ হলে জ্বালাই নাই। পানি দেয় কিভাবে? পানি মনে করেন এই যে বোর্ডিং করা আছে জায়গায় জায়গায়। আচ্ছা আচ্ছা, ওখান থেকে টাকা দিয়ে দেয় পানি? হ্যাঁ, জাগরে 5-7 বিঘা আছে, তারা বোর্ডিং করে দিছে শোনকেলে হিসেবে। এই যে বড়ের বাগানটা করছে, বড়ের বাগানে বোর্ডিং করা আছে। পেয়ারার বাগান করছে, পেয়ারার বাগানে বোর্ডিং করা আছে। এরকম 5-7 বিঘা মিলে মিলে বোর্ডিং করা আছে। ওইখান থেকে পানি দিয়ে এই শস্যগুলো ফলানো। পানি না দিলে আবার শস্য এত ভালো হয় না। না, জ্বালাইবই না। ওই যে খরা হইতে কিছু জ্বালা না, এই যে বৃষ্টির পরে ইনি জ্বালাইছে। তাহলে আপনার বাড়ি নদীর উপর? এই তো ওই যে স্কুল, ওই যে জাফরগঞ্জ। জাফরগঞ্জ। আচ্ছা, এইখানে এই পারে আসছেন হলো ঘাস কাটার জন্য? হ্যাঁ, ঘাস কাটার জন্য আছে, আমাকে জমি জমা আছে। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। চোখে পড়ল এক চাচার বিমর্ষ মুখ। তাকে জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি এভাবে মনমরা হয়ে বসে আছেন কেন? কোনো সমস্যা? জবাবে তিনি বললেন, বেশি আছে আমাকে না বলতে কিচ্ছু নাই, আমাকে আমাকে কিছুই নাই স্যার ছাড়া। আমাকে এই যে একটু পান খাম হেঁটে রাতা নাকি এখন আমার ঠেলে আছে, তার শিখ করে সে বাঁচতে আমার এই কথা ক্লাসের দিন নাই আমার যেভাবে দিন যায় লাগবো জানো। এই সালটা লেখাপড়া করাতেছি, 7 উঠছে, মানে বলে কি পরীক্ষার ফিস 400 টাকা, বলে কি পরীক্ষার বিল উঠছে, দিয়ে ফিরতেছে না সাল, যে সরমতি স্কুলে যাইতেছে না কদিন ধরে স্কুলে যাইতেছে না, পরীক্ষা দিয়ে ফেললো না টাকার জন্য। এটা স্কুল বানার দেওয়ার ফেলে এটা বাড়ি একটা গরু নাই, একটা ছাগল নাই, একটা গরু নাই, কিচ্ছু নাই। কে বাড়ি আমার কিনবো, কি দিয়ে কিনবো? আমি পেটের বাতি গোছাবো না, নাকি কি দেখি করবো, কি দিয়ে কিনবো? এই দেখতে আছে বিচারা, দেখতে আছে এরা আছে, এরা দেখতে আছে। তাই ওই যে কয়টা লিলিফের চাল পাইছিলাম, একটা কাঠ দিছিল, তাই 15 চাল পাইছিলাম, সেই চাল করে ঘুরতে ঘুরতে খাইতেছি। বাড়ি সদা পিঠি নেই, বাড়ি কিছুই নাই। কষ্টের জীবন, কষ্ট করে 6,000 বিঘে অর্ধেকখানি সাফ করছি, অর্ধেকখানি সাফ করে বাড়িঘর করছি, আর অর্ধেকখানি রয়েছে সাফ করে নিকে। মেলা টাকা পয়সা লাগবে দিয়েছে সাফ করে নিকে। বাতা বোনাস পঠালা বোন ইও তো করা লাগে, মাটিও তোলা লাগে। মাটি তোলা লাগে, হ্যাঁ। মাটি মনে করো বাড়িঘর ভাঙ্গা সেরে আইসি, এনে খেত নাই, খোলা নাই, কে এনে কহানা বাড়িঘর করম, কহানা যামু, টেহা নাই, পয়সা নাই, কে পুরিয়ানা যামু, টাকা পয়সা নাই, কে এনে 6,000 টাকা দিয়ে এতে জাফর সুদাই, এতে সরার পার, এই সরার পার বাড়ি করছি। 6,000 টাকা বিঘা লিখে নিচ্ছে, এক পাহি জমিন 6,000 টাকা। এতে মাটি তুলতে 10,000 টাকা নিচ্ছে। আর লিখে যে কামলা ভরিয়া মিস্ত্রির কাছে 3,000 টাকা, 4,000 টাকার মতন, আর কামলারে দিছে লিখে 3,000 টাকার মতন। আর লিখে যে দিছি খেতের দিছে লিখে 6,000, আর লিখে মাটি তুলতে দিছি 10,000। কষ্ট সেবনে পড়ে, হ্যাঁ সেবনে পড়ে। পরীক্ষার ফিস দিয়ে ফেললাম না, পরীক্ষার এই যে 4 মাসের বেতন দিয়ে ফেললাম না। সাল যে স্কুলে গেলে পরে বেতন চাইব, দিয়ে ফেললাম না। সাল দিন সরমতে স্কুলে যাইতেছে না। আবার একটা গাইড নেকে, একটা পড়া কদিনে মানুষ নেকে, ওই যে প্রাইভেট পড়া লাগে আমাকে সর্দার, সেটা অক্ষর কদিনে মানুষও নাকি। এই যে হলকে প্রাইভেট পড়া থাকলে সে পড়াটা ট্রাই গাইব, হে পড়া হলকে তেছে না। হে প্রাইভেটের গাড়িটা কিনে দেবো, হে গাড়িটা টেহারা তাও নাই কে, গাড়িটা যে কিনে দেবো। চাচার দুঃখের কথাগুলো শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। মানুষ কতটা নিরুপায় আর অসহায় হলে এভাবে তার কষ্টের কথাগুলো বলতে পারে। সমাজে অনেক বিত্তশালী লোক রয়েছে যারা আসলেই সাহায্য করতে চান প্রকৃত গরিব মানুষদের।
তাদের প্রতি অনুনয় থাকবে, আপনারা এরকম গরিব মানুষদের সাহায্য করুন, আপনার টাকাটা বিফলে যাবে না। আপনাদের সবার প্রতি ভালোবাসা আর শুভকামনা রেখে আজকের মতো শেষ করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার পাশে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার হাতে যদি সময় থাকে তাহলে সেলিমপুর চরের মানুষের দুঃখ দুর্দশার ভিডিওটি দেখে আসতে পারেন।